আমার জানে আমার বোন ১ম সোলো অ্যালবামটি যখন সবার কাছে সমাদৃত হওয়া শুরু করে, অর্থাৎ গানটি হিট করা শুরু করে, তো তখন থেকেই আমি 2nd অ্যালবাম করার প্ল্যানিং করছিলাম। অর্থাৎ 2nd সোলো অ্যালবাম করব। তো 2nd সোলো অ্যালবামের জন্য ১ম যে গানটি আমি তৈরি করেছিলাম, সেই গানটির নাম ছিল 'জানি তুমি' এবং পরবর্তীতে এটা শোভন গানটি করে এবং গানটি কিভাবে শোভন আসলে পায় এই গানটি করার জন্য, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। তো ২০০৯ সালে আমি 'জানি তুমি' গানটি যখন করতে যাই, তখন এই গানটির লিরিক, টিউন, কম্পোজিশন সবই রেডি ছিল। শুধু আমি গাইবো এরকম একটা সময় যে, 'যারে আমার মন' যেহেতু রিলিজ হইছে এটা আ অনলাইনে খুবই ভাইরাল হয়েছে। সারা বাংলাদেশে গানটা বাজে বিভিন্ন মেমোরি কার্ডে, মোবাইলে। তো তখন খুব ভালো লাগা কাজ করে। যখন আপনার নিজের করা কোনো গান মানুষের কাছ থেকে আপনি ভালো একটা রেসপন্স পাবেন, তখন কিন্তু মানে আপনার ভিতরে আলাদা করে ইন্সপিরেশন তৈরি হবে যে, না নতুন একটা গান করি, নতুন একটা অ্যালবাম করি। তো আমার বেলা ঠিক এরকমটাই ঘটেছিল। যখন 'যারে আমার মনটা' সবাই শুনল। কিন্তু হ্যাঁ, এখানে আরেকটা বিষয় ছিল যে আমাকে কিন্তু কেউ চিনত না। আমার গানটা সবাই শুনত। মানে সবাই মোবাইলে মেমোরি কার্ডে অনেকে স্পিকারে বাজাইতো, শুনতাম। ভালো লাগতো রাস্তা দিয়ে হাইটা গেলাম। মানুষ আমারে চিনে না কিন্তু আমি ওর গান শুনতেছি। এটা একটা আসলে অন্যরকম ফিলিং। যে আমার নিজে করা সৃষ্টি, আমার নিজের সুর করা গান মানুষ শুনছে, আমার গাওয়া গান, আমার কণ্ঠ মানুষ শুনছে কিন্তু আমাকে চিনছে না। এটা কিন্তু আরেকটা এনজয় করার একটা বিষয়। তখন তো মানুষ আর আমাকে ঐরকমভাবে চিনে না যে, যারা আমার মনের আর্টিস্ট এই রাকিব মুসাব্বির। যেহেতু মানুষ চিনে না ওইটা নিয়ে আমার কোনো চিন্তাও ছিল না। আমার কথা হচ্ছে আমার গান মানুষ শুনছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। নিজের ১ম অ্যালবাম, নিজের ১ম সোলো গান এটা আসলে খুব ভালো লাগতো আরকি। তো পরবর্তীতে এই 'জানি তুমি' গানটা আমি টিউন করা শুরু করি। তো 'জানি তুমি' গানটা আমি লিখেছিলাম আসলে সেই সময় আমার একটা ফ্রেন্ড ছিল। ওর গার্লফ্রেন্ড আসলে ওকে ছ্যাঁকা দিয়ে চলে গেছিল। আমি ওরে বললাম যে চলে গেছে সে চলে গেছে। সে তো আর ফিরে আসবে না। তখন বাসায় বসে টিউন করতেছি। তো হঠাৎ করে ওই জিনিসটা চিন্তা করে মাথায় আসলো যে, "জানি তুমি আসবে না, ফিরে বাসবে না ভালো আমাকে।" তো এই ২ টা লাইন যখন আমি লিখে ফেলি, তখন পুরো গানটা হয়ে যায়। গানের টিউনটা যখন করি, তখন আমি চিন্তা করলাম যে, না এই গানটা যেহেতু খুব চমৎকার একটা গান হইছে, লিরিকটাও খুব সুন্দর। মানে লিরিকটাও তখন অলরেডি লিখে ফেলছি। তো পরবর্তী আমার লিরিক লিখতে আসলে বেশি সময় লাগে না। কারণ আমি ছোটবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। সো আমার লিরিক লিখতে তেমন একটা সময় লাগে না। তো পরে আমি লিখে ফেললাম, জানি তুমি আসবে না, ফিরে বাসবে না ভালো আমাকে। জানি তুমি ভেঙেছ হৃদয়, সে আশাতে দুঃখ চেপে রয়। এই হৃদয়ের এত কাছে ছিলে তুমি, মনে কি পড়ে? তো ওই লিরিকটা যখন আমি লিখলাম, তো পরে আমি গান গুনগুন করে গানটি টিউন করা শুরু করলাম গানটা। তো গুনগুন করে যখন টিউন করতেছি, দেখলাম যে না টিউনটা তো ভাল লাগতেছে। তো এই গানটা যখন আমি টিউন করলাম, মোটামুটি সবকিছু ফাইনাল। আমি শুধু হয়তোবা স্টুডিওতে গিয়ে ভয়েস দিব। তো শোভনকে আমি গানটা শুনাইলাম। "শোভন দেখো এটা আমার সোলো অ্যালবামের জন্য করলাম।" শোভন দি কস্টার কথা বলছি। শোভনের বাবা কিন্তু বাংলাদেশের একজন লিজেন্ড মিউজিশিয়ান। উনার নাম হচ্ছে লিটন দি কস্টা। আপনারা অনেক গান শুনেছেন যে গানের রিদম এই শোভনের বাবার করা ছিল। মানে বাংলাদেশের অজস্র হিট গান, অজস্র অমর গানের রিদমিস্ট হচ্ছে লিটন দি কস্টা। তো পরে শোভনকে আমি এই গানটা শোনালাম। শোনানোর পরে শোভনের গানটা ভালো লেগে যায়। বলল, "রাকিব ভাইয়া আমি তো এই গানটা করব। এই গানটা আমার খুব ভাল লাগছে।" আমি কি, "তুমি গাইবা এই গানটা?" পরে বলল, "হ্যাঁ, আমি গাইব।" তো পরবর্তীতে যেটা হলো আমরা যখন রেকর্ডিং এ যাই, রেকর্ডিং এ আপনারা খেয়াল করে দেখবেন যে, "জানি তুমি আসবে না ফিরে" যে ১ম স্টার্টিংটা হামিংটা ওটা কিন্তু আমার ভয়েসের। হ্যাঁ, ওইটা আমার ভয়েসের দেওয়া। তো ওইটা আমি একেবারে অ্যাটাচ করে ফেলছিলাম আরকি। ট্র্যাকের সাথে টোটাল ফুললি অ্যাটাচ করা। এটার স্প্লাইট করা যাচ্ছিল না। তো শোভনও ওই হামিংটা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু ঐরকমভাবে হচ্ছিল না। আমি বললাম, "তাইলে ঠিক আছে হামিংটা আমারই থাকুক। তুমি পুরা গানটা গেয়ে যাও।" তো ও পরবর্তীতে পুরো গানটা গেয়ে ফেলে। তো পুরো গানটা গাওয়ার পর দেখলাম যে আসলে আমি যে স্টাইলে গাইছি মানে আমার গায়কির চেয়ে ওর গায়কিটা অনেক বেশি ফিল ছিল এবং খুবই চমৎকার ও গাইছে এবং আমার মনে হইছে যে ওই গানটা যদি আমি গাইতাম মনে হয় না এতটা মানুষ শুনতো। কিন্তু ও যখন গাইলো গানটা আমার মনে হইলো যে না এই গানটা আসলে প্রপার ভয়েসে আমি আসলে করতে পেরেছি। যাই হোক এই গানটা আমি করলাম, করার পর এই গানটা আমি রেখে দেই। আরেকটা মজার তথ্য হচ্ছে এই গানটা যখন আমি বানাই, এই গানটার ইনফ্লুয়েন্স আমি আরেকটা গান করেছিলাম মাধবীলতা। তো মাধবীলতাটা কিভাবে এই গান থেকে এসেছিল সেই গল্পটা আরেকদিন বলব। এবং সবচেয়ে মজার তথ্য হচ্ছে যে 'জানি তুমি' গানটা কিন্তু পরে বের হইছে। 'জানি তুমি' গানটা আমি ২০০৯ সালে বানাইছি। গানটা বের হইছে ২০১১ সালে। আর 'মাধবীলতা' গানটা কিন্তু ২০১০ সালে বানাইছি 'জানি তুমি'কে ফলো করে। ওইটা কিন্তু বের হইছিল ২০০০ মানে ১০ এ। 'জানি তুমি'টার আগে বের হইছিল 'মাধবীলতা'। তো এই গল্পটা আরেকদিন বলব। তো আজকে 'জানি তুমি'র গল্পটাই শেষ করি। সেটা হচ্ছে যে তারপর ও ওই গানটা গাইলো। তারপর যথারীতি গানটা আমি মিক্স মাস্টারিং করলাম। সেখানে হচ্ছে ওই তবলাটা আসলে তখন অ্যাটাচ করা ছিল না। ওই যে তবলাটা দেওয়ার পরে গানের পুরা চেহারাটা চেঞ্জ হয়ে গেছে।
প্রথমত হচ্ছে শোভনের গায়কির জন্য চেহারাটা চেঞ্জ হয়ে যায় গানের। দ্বিতীয়ত হচ্ছে তবলাটার জন্য পুরো গানটা আসলে অন্যরকম ফিল চলে আসে। এটা পরবর্তীতে জমা দিছিলাম। তার আগে মাধবীলতা অ্যালবামটা যখন আমি রিলিজ করি, মাধবীলতাটা যেহেতু জানি তুমিটা রেখে দিয়েছিলাম। আমার প্ল্যান ছিল যে জানি তুমিটা আমি রেখে দেই, এটা পরবর্তীতে হয়তোবা কোনো একটা অ্যালবামে রিলিজ করব। পরে মাধবীলতা গানটা তৈরি হয়। এই গানটার ইনফ্লুয়েন্স থেকে মানে এই গানটার প্রজেক্ট থেকে কিন্তু মাধবীলতা গানটা তৈরি হয়। তো যাই হোক আমি এই বিষয়টা আরেকদিন শেয়ার করব। আজকে জানি তুমির বিষয়টা শেয়ার করলাম যে আসলে কিভাবে এই জানি তুমি গানটা তৈরি হয়েছিল। এবং জানি তুমি যখন গানটা গায় তখন শোভনে ক্লাস 7 এ পড়ে। মনে রাখেন যে ক্লাস 7 এর একটা ছেলে কি অসাধারণ গান গেয়েছিল। এবং ক্লাস 7 এর একটা ছেলের ভয়েস আজকেও মানুষ শোনে। মানে অনেক ফিল নেয়। আমাকে অনেকদিন ধরে শোভন বলতেছিল যে, "ভাই জানি তুমি চলেন ট্যুর করি।" তো আমি ওরে বলি যে, "জানি তুমি এত সুপার একটা গান, এটা 2nd ভার্সন করতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার, অনেক চিন্তা ভাবনা করে বানাইতে হবে।" কারণ একটা গান যখন সুপারহিট হয়ে যায়, ওইটার 2nd ভার্সন করতে গেলে আসলে খুব বেশি চিন্তা করতে হয়। জানি না আসলে কবে জানি তুমি 2 করতে পারবো। তবে এই গানটা যেহেতু আপনাদের ভালো লেগেছে, এই কারণে আজকে এই গানটার হিস্টোরি আপনাদেরকে বললাম। আপনারা জানতে পারলেন যে কিভাবে আমার একটা সোলো গান আরেকজনকে ফিউচারিং করেছি এবং এই গানটা সে নিয়েছে এবং সে খুবই অসাধারণ গেয়েছে গানটা। আর লেজার ভিশনেরও তখন মার্কেটিং ছিল, সুপার মার্কেটিং ছিল। উনারা খুবই সুপার মার্কেটিং করেছেন এবং এই অ্যালবামের আরেকটা জনপ্রিয় গান ছিল, মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না। তো যাই হোক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।